হ্যালো, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া। কি বললাম? ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া। ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া। তাহলে এই যে চ্যাপ্টারটা বললাম, এই চ্যাপ্টারটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই বাজেট সম্বন্ধে জানতে গেলে আগে বুঝতে হবে যে বাজেট বলতে কী বোঝায়। নর্মালি বাজেট বলতে কী বোঝায়? ধরা যাক কোনো একটা বাড়ির যে প্রধান, যে মা কিংবা বাবা যে টাকাটা ইনকাম করছে, ধরা যাক তাদের মান্থলি ইনকাম হচ্ছে 1,00,000 টাকা। কি বললাম? তাদের মান্থলি ইনকাম ধরলাম আমি 1,00,000 টাকা। তাহলে এই যে 1,00,000 টাকা যে ইনকাম করছে, সেই ইনকাম থেকে কোন খাতে কত টাকা খরচা করবে, আর বলছি এই যে 1,00,000 টাকা যে ইনকাম করবে, সেই ইনকাম থেকে কোন খাতে কত টাকা খরচা করবে। হতে পারে সে কিছু টাকা শিক্ষা খাতে খরচা করছে, হতে পারে সে কিছু টাকা স্বাস্থ্য খাতে খরচা করছে, হতে পারে কিছু টাকা ঘুরতে যাওয়ার জন্য খরচা করছে, আবার হতে পারে কিছু টাকা যে সঞ্চয় করছে, তার কোন খাতে কত টাকা সঞ্চয় করবে, কোন খাতে কত টাকা খরচা করবে, তার জন্য আগের থেকে যে এস্টিমেট করা, আগের থেকে যে প্ল্যান তৈরি করা, যে ইনকাম এত টাকা এবং সেখান থেকে কোন খাতে কত টাকা খরচা করা হবে, সঞ্চয় করা হবে, এটাকেই বলা হচ্ছে বাজেট। এটাই কি বলা হচ্ছে? বাজেট। ঠিক আছে? তাহলে ইকোনমিক্স অফ বাজেট বলতে কী বোঝায়? ইকোনমিক্স অফ বাজেট বলতে বোঝায় বাজেট হচ্ছে একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আবার বলছি, বাজেট হচ্ছে একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে যার মাধ্যমে ভবিষ্যতে কোন খাতে কত টাকা খরচা হবে এবং কোথায় কত টাকা অ্যালোকেট করতে হবে, কোন খাতে কত টাকা ইনকাম আসবে, তা আগের থেকে যখন এস্টিমেট করা হচ্ছে, আবার বলছি তা আগের থেকে যখন এস্টিমেট করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে বাজেট। তখন সেটা কী বলা হয়? বাজেট। তাহলে ভারতে এই বাজেট সম্বন্ধে, আর বলছি ভারতে এই বাজেট সম্বন্ধে কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে? 112 নম্বর আর্টিকেলে কনস্টিটিউশনে ভারতের বাজেট সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। আর বলছি 112 নম্বর আর্টিকেলে কনস্টিটিউশনে ভারতের বাজেট সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। তাহলে বাজেট হচ্ছে কি? বাজেট হচ্ছে একটা অ্যানুয়াল, ইকোনমিক্স অফ বাজেট হচ্ছে কি? একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যার সম্বন্ধে ভবিষ্যতে কোন খাতে কত টাকা খরচা হবে, কোথা থেকে কত ইনকাম আসবে, তা আগের থেকে যখন এস্টিমেট করা হয়, তখন সেটাকে বলা হয় বাজেট। এবার আসছি আমি বাজেট শব্দটা, আবার বলছি আমি বাজেট শব্দটা কোন বাজেট শব্দটা, আবার বলছি বাজেট শব্দটা কোন ওয়ার্ড থেকে এসছে। কি বললাম? বাজেট শব্দটা কোন ওয়ার্ড থেকে এসছে? বাজেট শব্দটা এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড। আবার বলছি বাজেট শব্দটা এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড বগিটি। ফ্রেঞ্চ ওয়ার্ড বগিটি থেকে। কি বললাম? ফ্রেঞ্চ ওয়ার্ড বগিটি থেকে এসছে বাজেট শব্দটা। তাহলে বগিটি কথার মানেটা কি? আচ্ছা, কি বললাম? বগিটি কথা মানেটা কি? তাহলে বগিটি কথা মানেটা হচ্ছে লেদার ব্রিফকেস। কি বললাম? লেদার ব্রিফকেস। তা লেদার ব্রিফকেস বলতে কী বোঝাচ্ছে? এই লেদার ব্রিফকেসের মধ্যে যাবতীয় তথ্য, আর বলছি লেদার ব্রিফকেসের মধ্যে যাবতীয় তথ্য জমা থাকে, যেমন এক্সপেন্ডিচার, রেভিনিউ সংক্রান্ত যাবতীয় তথ্য জমা থাকে। তাহলে বাজেট কথাটা এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড বগিটি থেকে। তাহলে আশা করি তোমরা বাজেটের সম্বন্ধে যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসছি বাজেটের হিস্ট্রি সম্বন্ধে। ব্রিটিশ পিরিয়ডে ভারতীয় পার্লামেন্টে প্রথমবার বাজেট কে পেশ করেছিলেন? প্রথমবার বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন। কত সালে? 1860 সালে। তো কি বললাম? ব্রিটিশ পিরিয়ডে প্রথমবার বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন 1860 সালে। তারপর যখন দেশ স্বাধীন হলো, তখন প্রথমবার বাজেট কে পেশ করেছিলেন? তখন প্রথমবার বাজেট পেশ করেছিলেন আর কে ষণ্মুখাম
আর কে ষণ্মুখম চেট্টি, আর কে ষণ্মুখম চেট্টি। তাহলে কত সালে? সেটা 1947 সালে। কি বললাম? আর কে ষণ্মুখম চেট্টি, সেটা কত সালে? 1947 সালে। তাহলে স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন? ফাইন্যান্স মিনিস্টার আর কে ষণ্মুখম চেট্টি, সেটা কত সালে? 1947 সালে। তারপরে আসছি ভারতের সবথেকে বেশিবার বাজেট, আর বলছি এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সবথেকে বেশিবার বাজেট পার্লামেন্টে কে পেশ করেছিলেন? তিনি হচ্ছেন মোরারজি দেশাই। কি বললাম? মোরারজি দেশাই ভারতীয় পার্লামেন্টে সবথেকে বেশিবার বাজেট পেশ করেছিলেন। কতবার? 10 বার বাজেট পেশ করেছিলেন। তারপরে আসছি আমি বাজেট সেশন সম্বন্ধে। বাজেট সেশনটা কোন মাস থেকে কোন মাস অবধি হয়? বাজেট সেশনটা হয়ে থাকে ফেব্রুয়ারি টু মে। ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি বাজেট সেশনটা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বাজেটের হিস্ট্রি, বাজেট সেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাজেট কবে পেশ করা হয় ভারতীয় পার্লামেন্টে? বাজেট পেশ করা হয়ে থাকে ভারতীয় পার্লামেন্টে 2017 সাল থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, আর 2017 সালের আগে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন বাজেট পেশ করা হয়ে থাকে। তারপরে আসছি আমি কত সালে রেলওয়ে বাজেট জেনারেল বাজেটের সঙ্গে মার্জ হয়ে গেছে? সেটা হচ্ছে 2016 সালে রেলওয়ে বাজেট জেনারেল বাজেটের সঙ্গে মার্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসছে আমি বাজেটের উদ্দেশ্যগুলো কি কি। অবজেক্টিভস অফ বাজেট। অবজেক্টিভস অফ বাজেট। নাম্বার 1 পয়েন্ট বলছি, economic stability. Number 2, maintain of economic growth. Number 3, allocation of resources. Number 4, creation of employment. তাহলে কি বললাম অবজেক্টিভস অফ বাজেটে? ফার্স্ট পয়েন্ট কি বলেছি? ইকোনমিক স্ট্যাবিলিটি। ইকোনমিক স্ট্যাবিলিটি বলতে কি বোঝায়? ইকোনমিক স্ট্যাবিলিটি বলতে বোঝায়, ধরা যাক যে এক শ্রেণী মানুষের হাতে অনেক টাকা রয়েছে, আরেক শ্রেণী মানুষের হাতে কোনো টাকাই নেই। তাহলে এই যে আয় বন্টনে বৈষম্য দূর করা, অর্থাৎ এক শ্রেণী মানুষের যাদের হাতে অনেক টাকা রয়েছে তাদের থেকে কর নিয়ে দরিদ্র মানুষদের সহায়তা করা, দরিদ্র মানুষদের হাতে বেশি করে টাকা পৌঁছানো, মানে আয় বন্টনে বৈষম্য দূরীকরণ করে ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখাই হচ্ছে বাজেটের একটা প্রধান উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট কী আছে? নেক্সট পয়েন্ট হয়েছে মেনটেন অফ ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথকে মেনটেন করা, এটা হচ্ছে বাজেটের অন্যতম একটা
প্রধান উদ্দেশ্য, মানে জিডিপি গ্রোথ রেট, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ রেট যাতে সঠিক থাকে এবং জিডিপি গ্রোথ রেটটা যাতে বাড়তেই থাকে সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে বাজেটের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য। তারপরে আসছে আমি অ্যালোকেশন অফ রিসোর্সেস, মানে সম্পদের বন্টন, মানে কোন খাতে কত অর্থ বরাদ্দ করতে হবে। ধরা যাক কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য এত কোটি টাকা বরাদ্দ করা, অথবা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য এত কোটি টাকা বরাদ্দ করা, অথবা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য, ক্ষুদ্রায়তন শিল্পের জন্য, বৃহদায়তন শিল্পের জন্য এত কোটি টাকা বরাদ্দ করা, মানে যথাযথভাবে সমানভাবে সমস্ত ক্ষেত্রে অর্থ বন্টন করা হচ্ছে বাজেটের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য। নেক্সট আসছে আমি ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট, মানে যথাযথ কর্মসংস্থানের সৃষ্টি করা বিভিন্ন স্কিমের মাধ্যমে। ধরা যাক MGNRGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের মাধ্যমে 100 দিনের কাজের ব্যবস্থা করা যাতে বেকার সমস্যা দূরীকরণ করা যায়। তাহলে এই উদ্দেশ্যগুলোই হচ্ছে বাজেটের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। আর বলছি এই বাজেটের প্রধান উদ্দেশ্যগুলো কী কী? ইকোনমিক স্টেবিলিটি, নাম্বার 2 মেনটেন অফ ইকোনমিক গ্রোথ, নাম্বার 3 অ্যালোকেশন অফ রিসোর্সেস, নাম্বার 4 ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট। তাহলে আশা করি এই বাজেটের উদ্দেশ্যগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে বাজেটের নেক্সট আসছে বাজেটের কটা ভাগ? দুটো ভাগ, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট, একটা হচ্ছে রেভিনিউ বাজেট। তাহলে ক্যাপিটাল বাজেটের মধ্যে কটা পার্ট? দুটো পার্ট, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি বললাম? ক্যাপিটাল রিসিপ্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট বলতে কি বোঝায়? ক্যাপিটাল রিসিপ্ট মানে হচ্ছে যেখান থেকে ইনকামটা আসছে, তাহলে ইনকামটা কি? ক্যাপিটাল মানে কি? মূলধনী আয়। তাহলে মূলধন আয় বলতে সেই ধরনের আয় বোঝায় যার মাধ্যমে, আবার বলছি মূলধনী আয় বলতে অথবা মূলধনী প্রাপ্তি বলতে সেটা বোঝায় যার মাধ্যমে দায় মানে লায়াবিলিটিস, দায় অথবা লায়াবিলিটিস বৃদ্ধি পাচ্ছে এবং সম্পত্তির পরিমাণ, কি বললাম? দায় অথবা লায়াবিলিটিস বৃদ্ধি পাচ্ছে ও সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে, তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট। আবার বলছি যার মাধ্যমে দায় অথবা লায়াবিলিটিস বৃদ্ধি পাচ্ছে এবং সম্পত্তি অথবা অ্যাসেটস হ্রাস পাচ্ছে, তখন সেটা বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে দায় কীভাবে বৃদ্ধি পাচ্ছে এটাকে জানতে হবে। দায় বৃদ্ধি পাচ্ছে এইভাবে, ধরা যাক ভারত সরকার বাইরের কোনো দেশের থেকে লোন নিয়েছে। আর বলছি ধরা যাক ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইরের কোনো দেশের থেকে লোন নিয়েছে, আর হতে পারে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকেও লোন নিয়েছে। তাহলে লোন যদি নেয় তাহলে ইনকাম আসছে, কিন্তু কি হচ্ছে? দায় বৃদ্ধি পাচ্ছে। দায় মানে কি? দায় মানে হচ্ছে যে ভবিষ্যতে যে অর্থটা পরিশোধ করতে হবে। আর বলছি দায় বলতে বোঝায় ভবিষ্যতে যে অর্থটা পরিশোধ করতে হবে সেটাকেই বলা হচ্ছে দায়। তাহলে বাইরে কোনো দেশ থেকে যদি লোন নিয়ে থাকে, আবার হতে পারে যদি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে অথবা আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যদি লোন নিয়ে থাকে, তাহলে টাকা আসছে, কিন্তু একদিকে কী হচ্ছে? দায় বৃদ্ধি পাচ্ছে। আর অ্যাসেট হ্রাস পাওয়া, এই কথার মানেটা কি? অ্যাসেট মানে কি? সম্পত্তি যেখান থেকে ইনকাম জেনারেট হয়। আর বলছি অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি যেখান থেকে ইনকাম জেনারেট হয়। তা অ্যাসেট হ্রাস পাওয়া বলতে এখানে কী বোঝাচ্ছে? ধরা যাক সরকারি কোনো জমি বাড়ি অথবা সরকারি কোনো বিল্ডিং হতে পারে অথবা কোনো সরকারি কোনো মেশিনারি যদি বিক্রি করে দেয়, তাহলে কী হচ্ছে? সরকারের ইনকাম আসছে, কিন্তু আবার অ্যাসেট কী হচ্ছে? অ্যাসেট হ্রাস পাচ্ছে। তাহলে অ্যাসেট বলতে কী বোঝায়? যেখান থেকে আমার ইনকাম জেনারেট হয়। তাহলে এই হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টের কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কী বোঝায়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে বোঝায় যে যেখানে দায়, আবার বলছি যেখানে দায় হ্রাস পায় ও সম্পত্তি বৃদ্ধি পায়। ক্যাপিটাল রিসিপ্টের ঠিক অপোজিট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যেখানে দায় হ্রাস পায় ও সম্পত্তি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ধরা যাক সরকার কোনো লোন বাইরের দেশ থেকে কোনো লোন নিয়েছে, সেই লোনটা ভারত সরকার বাইরের দেশ থেকে লোন নিয়েছে, সেই লোনটা যখন পরিশোধ করছে বাইরের দেশে, তখন কী হচ্ছে? যে দায়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, তাহলে কী হচ্ছে? লায়াবিলিটি কমছে। আবার হতে পারে ধরা যাক সরকার কোনো রাস্তাঘাট বা ব্রিজ বা কোনো বড় বিল্ডিং বানাচ্ছে, যেখান থেকে ইনকাম আসতে পারে, যেখান থেকে ইনকাম আসবে ভবিষ্যতে, তাহলে কী হচ্ছে? এখানে সম্পত্তির পরিমাণ
সরি, ধরা যাক সরকার বাইরের দেশ থেকে, বলছি সরকার বাইরের দেশ থেকে যে লোনটা নিয়েছিল, বলছি সরকার বাইরের দেশ থেকে যে লোনটা নিয়েছিল সেই লোনটা যখন পরিশোধ করছে, সেই লোনটা যখন পরিশোধ করছে, তার মানে কী বোঝাচ্ছে এখানে, যে এখানে দায়ের পরিমাণ কী হচ্ছে, হ্রাস পাচ্ছে, দায়ের পরিমাণ হ্রাস পাচ্ছে। আবার হতে পারে যে সরকার ধরা যাক কোনো বিল্ডিং তৈরি করছে অথবা কোনো রাস্তাঘাট বা ফ্লাইওভার ব্রিজ বানাচ্ছে, যেখান থেকে ভবিষ্যতে ইনকাম আসবে, তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আসছি আমি রেভিনিউ বাজেট সম্বন্ধে। তাহলে রেভিনিউ বাজেট বলতে কী বোঝায়? রেভিনিউ বাজেটের দুটো পার্ট, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ রিসিপ্ট বলতে কী বোঝাচ্ছে? রেভিনিউ রিসিপ্ট বলতে বোঝাচ্ছে যে সেই ইনকাম, যে ইনকামের মাধ্যমে, যে ইনকামের মাধ্যমে লায়াবিলিটিস বৃদ্ধিও পাচ্ছে না, আবার অ্যাসেট হ্রাসও পাচ্ছে না। কি বললাম? লায়াবিলিটিস বৃদ্ধিও পাচ্ছে না, আবার অ্যাসেট হ্রাসও পাচ্ছে না, তাহলে সেটাকে বলা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। তখন সেটা কি বলা হচ্ছে? রেভিনিউ রিসিপ্ট। এই রেভিনিউ রিসিপ্টের দুটো পার্ট, একটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট আর একটা হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট। কী বললাম? একটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট মানে কর থেকে যে ইনকাম, আর একটা হচ্ছে কর ছাড়া যে ইনকাম, সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের দুটো পার্ট। তাহলে ট্যাক্সের রিসিপ্ট মানে কর থেকে ইনকাম কোনগুলো? ইনকাম ট্যাক্স হতে পারে, কর্পোরেশন ট্যাক্স হতে পারে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি কর থেকে প্রাপ্ত হয়। আর কর ছাড়া প্রাপ্ত হয় কোনগুলো? কর ছাড়া প্রাপ্ত হতে পারে যে পেনাল্টি হতে পারে, ফিজ হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, প্রফিট হতে পারে। এগুলো হচ্ছে কি কর ছাড়া প্রাপ্ত হয়। পেনাল্টি মানে কি? ধরা যাক সরকারি আইন না মেনে যদি কেউ কাজ করে থাকে, মানে বেআইনি কাজে যদি কেউ যুক্ত থাকে, তাহলে তার জন্য সরকার যে অর্থটা নিচ্ছে সে পাবলিকের থেকে, তখন সেটা হচ্ছে পেনাল্টি। অথবা সরকার ধরো কোনো পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবার বিনিময়ে সরকার যে অর্থটা নিয়ে থাকে সেটা হচ্ছে ফিজ। সরকার বাইরে কোনো দেশকে লোন দিয়েছে, তো সেই লোনটা যখন পরিশোধ করছে তার বিনিময়ে সরকার কী হচ্ছে? ইন্টারেস্ট পাচ্ছে। আচ্ছা, আর প্রফিট মানে কি? সরকারি যে কোম্পানি, সেখান থেকে যে সরকারের যে ইনকাম হচ্ছে, মানে যে প্রফিটটা হচ্ছে সেইটা। তাহলে এগুলো হচ্ছে কি নন ট্যাক্স রিসিপ্ট। তাহলে এগুলোর সঙ্গে কোনো লায়াবিলিটি আর অ্যাসেট যুক্ত, এই রেভিনিউ রিসিপ্টের সঙ্গে কি হচ্ছে? কোনো লায়াবিলিটি ও অ্যাসেট যুক্ত থাকছে না। এবার আসছি আমি রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে কী বোঝাচ্ছে? রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে সেই ধরনের এক্সপেন্ডিচারকে বোঝায় যেখান থেকে না দায়ের পরিমাণ, বলছি না দায়ের পরিমাণ কী হচ্ছে এখানে? না দায়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, না সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? রেভিনিউ এক্সপেন্ডিচার। কি বললাম? না দায়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, না সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? সাবসিডি হতে পারে, স্যালারি হতে পারে, কি বললাম? সাবসিডি হতে পারে, এমপ্লয়ীদের স্যালারি হতে পারে, তারপরে সরকারি কোনো কারখানার শ্রমিকদের মজুরি হতে পারে, তারপর সরকার যে ইন্টারেস্ট প্রদান করছে, যদি সরকার কোনো বাইরের দেশ থেকে লোন নিয়ে থাকে, তা লোনের বিনিময়ে যে ইন্টারেস্ট প্রদান করছে সেটা। তাহলে এগুলো হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। তাহলে আশা করি তোমরা ক্যাপিটাল বাজেট, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেটের ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ বাজেটের রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার সম্বন্ধে বুঝতে পেরেছো। এরপর আছে ইন্ডিয়াতে ফান্ডস সম্বন্ধে। ইন্ডিয়াতে কত ধরনের ফান্ডস রয়েছে? ভারতের সংবিধান অনুযায়ী ইন্ডিয়াতে 3 ধরনের ফান্ডস রয়েছে। একটা রয়েছে কনসোলিডেটেড ফান্ড, কি বললাম? কনসোলিডেটেড ফান্ড। একটা রয়েছে কন্টিজেন্সি ফান্ড, একটা রয়েছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। কি বললাম? কনসোলিডেটেড ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। কি বললাম? পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। তাহলে কনসোলিডেটেড ফান্ড বলতে কি বোঝায়? কনসোলিডেটেড ফান্ড বলতে বোঝায় যেখানে যাবতীয় ট্যাক্স সংক্রান্ত যাবতীয় যে রেভিনিউ যে ফান্ডে জমা থাকে, লোন সংক্রান্ত যাবতীয় যেখান থেকে লোন নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই লোন সংক্রান্ত যাবতীয় যে অর্থটা এই ফান্ডে জমা থাকে, এবং যেখানে যাবতীয় যে খরচা এই ফান্ডের থেকে নেওয়া হয়ে থাকে। কিন্তু এই ফান্ডের থেকে অর্থ তোলার আগে, বলছি ফান্ডের থেকে এই অর্থ তোলার আগে পার্লামেন্টে অনুমোদনের প্রয়োজন পড়ে থাকে। কি বললাম? পার্লামেন্টে অনুমোদন প্রয়োজন হয় এই ফান্ডের থেকে অর্থ তোলার আগে।
তাহলে এই ফান্ডটাকে বলা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। এই ফান্ডে কি বলা হয়? কনসোলিডেটেড ফান্ড। যে ফান্ডে আবার বলছি যে ট্যাক্স সংক্রান্ত যাবতীয় রেভিনিউ এই ফান্ডে জমা থাকে, তারপর লোন, যেখান থেকে লোন নিচ্ছে সরকার তার সেই সংক্রান্ত অর্থ, যেখান থেকে আবার বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট যেখান থেকে লোন নিচ্ছে সেই সংক্রান্ত অর্থ এই ফান্ডে জমা থাকে, তখন সেটা কি বলা হচ্ছে? কনসোলিডেটেড ফান্ড। এবং যাবতীয় খরচা, আবার বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় খরচা এই ফান্ডের থেকে নেওয়া হয়ে থাকে, কিন্তু অর্থ এই ফান্ডের থেকে অর্থ তোলার আগে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়ে। তাহলে এই কনসোলিডেটেড ফান্ড কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে? আর্টিকেল 266, আর্টিকেল 266 নম্বর আর্টিকেলে কনসোলিডেটেড ফান্ড সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। নেক্সট আসছি আমি কন্টিজেন্সি ফান্ড। কন্টিজেন্সি ফান্ড যেটা প্রধান যে দায়িত্বে থাকে, যেটা প্রধান যে তত্ত্বাবধান কর্তৃপক্ষ যার কর্তৃত্বে থাকে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কর্তৃত্বে থাকে এবং এর দেখভাল করে কে? এর দেখভাল করা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। আর বলছি দেখভাল করা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। কন্টিজেন্সি ফান্ডে কিসের ক্ষেত্রে? কন্টিজেন্সি ফান্ডে ইনিশিয়াল যে অ্যামাউন্ট সেটা কত থাকে? ইনিশিয়াল অ্যামাউন্ট থাকে হচ্ছে 500 কোটি টাকা। ইনিশিয়াল অ্যামাউন্ট কত থাকে? 500 কোটি টাকা। এবং ভবিষ্যতে যদি কোনো বন্যা হলো বা ভূমিকম্প হলো, আবার বলছি ভবিষ্যতে কোনো বন্যা হলো অথবা ভূমিকম্প হলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য যে অর্থের দরকার পড়ে, সেই অর্থটা কোথার থেকে নেওয়া হয়ে থাকে? সেই অর্থটা নেওয়া হয়ে থাকে কন্টিজেন্সি ফান্ডের থেকে। সেই অর্থটা কোথা থেকে নেওয়া হয়ে থাকে? সেই অর্থটা নেওয়া হয়ে থাকে ভারতের কন্টিজেন্সি ফান্ডের থেকে। তাহলে কন্টিজেন্সি ফান্ড এইটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে? এটা আর্টিকেলে উল্লেখ করা রয়েছে 267। তারপরে আসছি আমি পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। পাবলিক অ্যাকাউন্ট ফান্ড বলতে কি বোঝায়? পাবলিক অ্যাকাউন্ট ফান্ড বলতে বোঝায় যে ধরা যাক যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, কারো প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে পারে, অথবা কোনো পোস্ট অফিসে কোনো টাকা হতে পারে, অথবা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে কোনো টাকা হতে পারে, যে ফান্ডে জমা হচ্ছে, তখন সেই ফান্ডটাকে বলা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। সরকারের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সময় পর সেই টাকাটা পাবলিককে ফেরত দেওয়া। কি বললাম? সরকারের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সময় পর সেই টাকাটা পাবলিককে ফেরত দেওয়া। কিন্তু এই টাকাটা তোলার ক্ষেত্রে পার্লামেন্টের কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। আবার বলছি এই টাকাটা তোলার ক্ষেত্রে পার্লামেন্টে কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে? এটা আর্টিকেল উল্লেখ করা রয়েছে 266 নম্বর আর্টিকেলে এটা উল্লেখ করা রয়েছে। তাহলে এই হচ্ছে তিনটে ফান্ড। একটা রয়েছে কনসোলিডেটেড ফান্ড, একটা রয়েছে কন্টিজেন্সি ফান্ড, একটা রয়েছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আসছি আমি প্ল্যান্ড এক্সপেন্ডিচার, একটা হচ্ছে নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলতে কি বোঝায় আর নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলতে কি বোঝায়? আচ্ছা, প্ল্যান্ড এক্সপেন্ডিচার মানে হচ্ছে নির্দিষ্ট প্ল্যান, অর্থাৎ কী বোঝাচ্ছে? নির্দিষ্ট পরিকল্পনা মাফিক। আবার বলছি নির্দিষ্ট পরিকল্পনা মাফিক যে অর্থ বরাদ্দ করা হয় ব্যয়ের জন্য, আর বলছি নির্দিষ্ট পরিকল্পনা মাফিক যে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে ব্যয়ের জন্য, তখন সেটাকে বলা হয় প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তখন সেটা কি বলা হয়? প্ল্যান্ড এক্সপেন্ডিচার। হতে পারে সেটা কোনো ইলেকট্রিসিটি জন্য, মানে আমাদের দেশে ইলেকট্রিসিটির জন্য হতে পারে কোনো রাস্তাঘাটের জন্য, আবার হতে পারে কোনো ইনফ্রাস্ট্রাকচার, মানে হচ্ছে যে পরিষেবা উন্নয়নের জন্য। তাহলে এই যাবতীয় যে খরচা সেটা কি বলা হচ্ছে? প্ল্যান্ড এক্সপেন্ডিচার। আর নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলতে কী বোঝাচ্ছে? কোনো পরিকল্পনা মাফিক যে অর্থ বরাদ্দ করা হয় না, পরিকল্পনা মাফিক ব্যয়ের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় না, তখন সেটা কী বলা হচ্ছে? নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। স্যালারি, ইন্টারেস্ট, ধরা যাক সেন্ট্রাল গভর্নমেন্ট বাইরের দেশ থেকে লোন নিয়েছে, আবার বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট বাইরের দেশ থেকে লোন নিয়েছে, তার জন্য যে ইন্টারেস্ট দিতে হচ্ছে, সাবসিডি, ভর্তুকি, এটা নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। তাহলে নির্দিষ্ট প্ল্যান মাফিক যে খরচা যদি হয়ে থাকে, তার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় প্ল্যান্ড এক্সপেন্ডিচার, মানে পরিকল্পনা মাফিক ব্যয়। এবং নির্দিষ্ট প্ল্যান মাফিক যদি খরচা না হয়ে থাকে এবং পরিকল্পনা ছাড়াই যদি অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, তখন সেটা বলা হয় নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তখন সেটা কী বলা হচ্ছে? নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার।
তাহলে আশা করি তোমরা প্ল্যান্ড এক্সপেন্ডিচার আর নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার সম্বন্ধে বুঝতে পেরেছো। নেক্সট যেটা আসছি সেই টপিকটা কি, প্রথমে সারপ্লাস বাজেট। সেই সারপ্লাস বাজেট বলতে কী বোঝাচ্ছে, টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। মানে কোনো দেশে সরকারের যদি আয়ের থেকে যদি টোটাল রিসিপ্ট মানে মোট আয় যদি মোট ব্যয়ের থেকে যদি বেশি হয়, আর বলছি কোনো দেশের সরকারের মোট আয় যদি মোট ব্যয়ের থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় সারপ্লাস বাজেট। তারপরে আসছে আমি ব্যালেন্স বাজেট। ব্যালেন্স বাজেট বলতে কী বোঝাচ্ছে, যে কোনো দেশের সরকারের মোট আয় ও মোট ব্যয় যদি সমান হয়ে থাকে তখন সেটাকে বলা হয় ব্যালেন্স বাজেট। আর তারপরে আসছে আমি ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট বলতে কী বোঝাচ্ছে, যে কোনো দেশের সরকারের মোট ব্যয় যদি মোট আয়ের থেকে যদি বেশি হয় তখন সেটাকে বলা হচ্ছে ডেফিসিট বাজেট। নেক্সট, ভারতে যে বাজেটটা দেখা যায় সেটা কিন্তু ডেফিসিট বাজেটই বেশি দেখা যায়। আবার বলছি ভারতে যে বাজেটটা দেখা যায় সেটা কিন্তু ডেফিসিট বাজেটই বেশি দেখা যায়। তা ডেফিসিট বাজেটের পার্টগুলো কী কী, নাম্বার 1 বাজেট ডেফিসিট, নাম্বার 2 ফিসকাল ডেফিসিট, নাম্বার 3 রেভিনিউ ডেফিসিট, নাম্বার 4 প্রাইমারি ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট বলতে কী বোঝায়, কোনো দেশে সরকারে যদি মোট ব্যয় মোট আয়ের থেকে যদি বেশি হয়, আর বলছি কোনো দেশের সরকারে যদি মোট ব্যয় যদি মোট আয়ের থেকে যদি বেশি হয় তখন সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। আচ্ছা, নেক্সট আসছে আমি ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট বলতে কী বোঝায়, ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু বাজেট ডেফিসিট প্লাস মার্কেট বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে বাজেট ডেফিসিট বলতে কী বোঝাচ্ছে, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। কিন্তু এখানে যে বাজেট ডেফিসিটের কথা বলা হয়েছে, ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু বাজেট ডেফিসিট প্লাস মার্কেট বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস, এই বাজেট ডেফিসিটের মধ্যে লোনের টাকাটা কিন্তু যুক্ত নেই। আবার বলছি লোনের টাকাটা কিন্তু যুক্ত নেই, লোনের টাকাটা আলাদাভাবে বলা হয়েছে, প্লাস বাজেট ডেফিসিট প্লাস মার্কেট বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে মার্কেট বরোয়িং বলতে কী বোঝাচ্ছে, আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট ধরা যাক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ধরা যাক ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিয়েছে। আবার বলছে আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংকের থেকে কী হয়েছে, যে লোন নিয়েছে। আবার হতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকেও লোন নিয়েছে। তাহলে যে লোনটা নিচ্ছে তখন সেটা বলা হচ্ছে মার্কেট বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। বলতে কী বোঝায়, আদার লায়াবিলিটিস বলতে বোঝাচ্ছে যে আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে আরবিআই যখন গভর্নমেন্ট বন্ড অথবা ট্রেজারি বিল ইস্যু করছে পাবলিককে, তখন পাবলিক কী হচ্ছে, ট্রেজারি বিলের বিনিময়ে সে পাবলিক আরবিআইয়ের কাছে টাকা জমা নিচ্ছে। মানে আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে আরবিআই পাবলিকের থেকে কী হচ্ছে, লোন নিচ্ছে। তাহলে এটাকে কী বলা হচ্ছে, আদার লায়াবিলিটিস। তাহলে ফিসকাল ডেফিসিট আর বাজেট ডেফিসিটের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, ফিসকাল ডেফিসিট আর বাজেট ডেফিসিটের মধ্যে পার্থক্য হচ্ছে যে বাজেট ডেফিসিটে যেটা বলা হয়েছে সেখানে লোনের টাকাটা কিন্তু যুক্ত থাকে, কিন্তু ফিসকাল ডেফিসিটে লোনের টাকাটা বাজেট ডেফিসিটের মধ্যে যুক্ত থাকে না, সেটা আলাদা করে দেখানো হচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে যে বাজেট ডেফিসিট দেখানোর পরও আলাদাভাবে যে কত টাকা লোন সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে সে লোনের টাকাটা এখন দেখানো হচ্ছে, মানে লোনের পরিমাণটা কত সেটা কোন ডেফিসিটের মাধ্যমে দেখানো হয়, সেটা দেখানো হয় ফিসকাল ডেফিসিটের মাধ্যমে। তাহলে ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু বাজেট ডেফিসিট প্লাস মার্কেট বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। নেক্সট আসছি আমি রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট বলতে কী বোঝায়, রেভিনিউ ডেফিসিট বলতে বোঝায় রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। তাহলে কোনটা রেভিনিউ রিসিপ্ট কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার সেটা একটু আগে বুঝিয়েছি। তাহলে আবার বলছি রেভিনিউ ডেফিসিট ইকুয়াল টু কী বলা হচ্ছে, রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। মানে রেভিনিউ সংক্রান্ত যে ব্যয় যদি রেভিনিউ সংক্রান্ত আয়ের থেকে যদি বেশি হয় তখন সেটা বলা হয় রেভিনিউ ডেফিসিট। নেক্সট আসছি আমি প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি ডেফিসিট বলতে কী বোঝাচ্ছে, যে ফিসকাল ডেফিসিট যেটা হচ্ছে, আবার বলছি ফিসকাল ডেফিসিট যেটা হচ্ছে সেখান থেকে ইন্টারেস্টের টাকাটা বাদ দেওয়ার পর, ইন্টারেস্ট বলতে কী বোঝাচ্ছে, সরকার যে বাইরের দেশের থেকে লোন নিয়েছে সেই লোনের টাকাটা যখন পরিশোধ করছে তার জন্য কী দিতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারকে। তাহলে এই ইন্টারেস্টের টাকাটা ফিসকাল ডেফিসিটের থেকে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে তখন সেটা কি বলা হয়, তখন সেটাকে বলা হচ্ছে বলছি যে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। মানে কি হচ্ছে যে
ফিসকাল ডেফিসিট আর ইন্টারেস্ট পেমেন্টের মধ্যে যে পার্থক্য, মানে ইন্টারেস্টের টাকাটা ফিসকাল ডেফিসিটের থেকে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে তখন সেটা কী বলা হচ্ছে, প্রাইমারি ডেফিসিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আসছে আমি ফিসকাল ডেফিসিট, তাহলে এর থেকে কীভাবে বার করবো? ফিসকাল ডেফিসিট বার করার ফর্মুলা কী আবার? ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। মানে প্রাইমারি ডেফিসিটের সঙ্গে যদি আমি আবার ইন্টারেস্ট যুক্ত করি তাহলে ফিসকাল ডেফিসিট পাওয়া যাবে। তাহলে ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ফিসকাল ডেফিসিটের সঙ্গে ইন্টারেস্টটা যুক্ত রয়েছে কিন্তু প্রাইমারি ডেফিসিটের সঙ্গে ইন্টারেস্টটা যুক্ত নেই। তাহলে এই হচ্ছে কনসেপ্ট বাজেট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিটের সম্বন্ধে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য বলা হলো, আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা ই লার্নিংয়ের মাধ্যমে স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই।